বাসর রাতেই বুঝতে পারলাম বউ ভার্জিন না। পারিবারিকভাবেই বিয়ে করেছি, অথচ ভাবতেই পারছি না নববধূ কুমারী না। অনেক চিন্তায় পড়ে গেলাম। তবে কি আমার আগে অন্য কেউ এসেছিল তার জীবনে? না, এটা কি করে হয়? গতকাল বর সেজে বউ নিয়ে বাড়ি ফিরতে সন্ধ্যা হয়ে গেল। বউ দেখতে অনেক সুন্দর, চেহারায় একটা মায়াবী ভাব আছে। রাত 12টায় আমাকে বাসর ঘরে ঢুকতে দেওয়া হলো। অনেক আশা ভালোবাসা নিয়ে নববধূর কাছে এগিয়ে গেলাম। নববধূর লম্বা ঘোমটা তুলে পলকবিহীন তাকিয়ে বললাম, আচ্ছা, তোমার নাম কি? নববধূ আমার দিকে অবাক করে তাকিয়ে বলল, আমার নামও জানেন না? না। এখন বলো। আমার নাম প্রাচী। প্রাচী? খুব সুন্দর নাম। আসলে হঠাৎ করেই আমাদের বিয়ে হয়ে গেল, তাই আমার আর নাম জানা হলো না। আমাদের নতুন জীবনের প্রথম রাত কাটলো ভালোই। সকালে ঘুম থেকে উঠে দেখি প্রাচী একপাশে শুয়ে আছে। বিছানায় কোনো লক্ষণের দাগ নেই। মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তাহলে কি প্রাচী কুমারী না? বিছানা ভালো করে দেখেও কোনো চিহ্নর বিন্দু পেলাম না। ফ্রেশ হয়ে এসে টেবিলে বসে ভাবছি গত রাতের কথাগুলো। একটু পরই প্রাচী ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আসলো নাস্তা করতে। পরিবার বলতে মা, ছোট বোন, আমি আর নতুন এলো প্রাচী। সবাই একসাথে বসে নাস্তা করছি। তখন প্রাচীর হাত বাড়িয়ে আমাকে নাস্তা দিতে চাইলে আমি মাথা নেড়ে বোঝালাম নাস্তা করার কোনো ইচ্ছে নেই। মা কারণ জানতে চাইলো। আমি কিছু বললাম না। আমি ভাবছি এটা কি করে হয়, প্রাচী ভার্জিন না? নাস্তা না করেই টেবিল থেকে উঠে রুমে চলে আসলাম। প্রাচীও আসলো রুমে। আমি চুপ করে ভাবছি প্রাচীকে জিজ্ঞেস করে দেখব নাকি, তুমি কি কিছু নিয়ে চিন্তিত? প্রাচীর কণ্ঠ শুনে ওর চোখে তাকালাম আর বললাম, না। কেন? না মানে নাস্তা করলেন না, আবার মুখেও চিন্তার ছাপ। এমনি। বাসা থেকে বের হয়ে গেলাম। হাঁটতে হাঁটতে চলে আসলাম পার্কে। পার্কের একপাশে বসে ভেবেই চলেছি প্রাচীর কথা। বাড়ি এসে প্রাচীকে কোথাও দেখতে পেলাম না। সে নাকি তার কোনো বান্ধবীর সাথে দেখা করতে গেছে। এতেই আমার একটু সন্দেহ হলো। আজ প্রাচী আসলে জানতে চাইবো সে কারোর সাথে শারীরিক সম্পর্ক করেছে কিনা। প্রাচী বাসায় ফিরে এলে তাকে কিছু জিজ্ঞেস করতে সাহস হয়নি। কিভাবেই বা প্রশ্ন করব তুমি ভার্জিন কিনা? এতে হয়তো সে কষ্ট পাবে যে আমি তাকে বিশ্বাস করি না বা চরিত্র নিয়ে সন্দেহ করছি। প্রাচী বাসায় ফিরেই আমাকে প্রশ্ন করলো, কোথায় গিয়েছিলে? প্রাচীর এমন প্রশ্ন শুনে ঘাবড়ে গেলাম আর নিচু কণ্ঠে বললাম, কোথাও না, বন্ধুদের কাছে। বন্ধুদের কাছে? তাহলে পার্কের মেয়েটা কে ছিল? ওই আমার বন্ধু। প্রাচী আমার কথা শুনে আর কিছু বলেনি। দেখতে দেখতে সারাদিন কেটে গেল। রাতে আবার প্রাচীর সাথে শারীরিক সম্পর্ক করে নিশ্চিত হলাম প্রাচী ভার্জিন না। পরের দিন থেকেই প্রাচীকে এড়িয়ে চলতে শুরু করলাম। চাওয়া না চাওয়া মিলেই আমার আর প্রাচীর জীবন চলছে। আমি প্রাচীর কাছে তার কুমারিত্ব নিয়ে কোনো কিছু জানতে চাই না, কারণ মা আমাকে বিয়ে করিয়েছে প্রাচীকে অনেক পছন্দ করে বলে। আমি চাই না মার সাথে আমার মনোমালিন্য হোক। বিয়ের 10-12 দিন পরই একদিন অফিস থেকে বাসায় এসে দেখি সবাই যেন কেমন খুশি খুশি। রুমে যেতেই প্রাচী হঠাৎ আমাকে জড়িয়ে ধরলো। আমি অনেকাংশে অবাক হলাম প্রাচীর জড়িয়ে ধরা দেখে। প্রাচী জড়িয়ে ধরে বলল, আমাদের নতুন অতিথি আসতে চলেছে। মানে? তুমি বাবা হবে আর আমি মা। কথাটা শুনে একটা বড় ধাক্কা খেলাম। একটা মেয়ে বিয়ের 10-12 দিনের মধ্যেই কিভাবে গর্ভবতী হয়? প্রাচী অন্য কারোর সন্তান নিয়ে আসেনি তো? আমি কিছু না বলেই চুপ করে রইলাম। প্রাচীর কুমারিত্বকে কে নষ্ট করেছে? মনে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। বিয়ের 2 মাস পরে একদিন রাতে প্রাচীকে জিজ্ঞেস করলাম, প্রাচী, তুমি কি বিয়ের আগে ভার্জিন ছিলে? আমার কথা শুনে প্রাচী চুপ করে রইল। তাই আবারও বললাম, তুমি কি ভার্জিন ছিলে? হ্যাঁ। এতদিন পর এ কথা কেন? ভার্জিনের কোনো প্রমাণ তো আমি পাইনি। আমি ভার্জিন। আমি আর কিছু না বলে চুপ করে রইলাম, কারণ প্রাচী মিথ্যে কথা বলছে। এটাই তার মুখ থেকে বোঝা যাচ্ছে। প্রাচী হয়তো ভাবছে তার বলা মিথ্যে আমি বুঝতে পারবো না। দেখতে দেখতে আরও 1 মাস কেটে গেল। আমি এবার সিদ্ধান্ত নিলাম এই মেয়েকে ডিভোর্স দেব। মা, ছোট বোন অনেক বোঝানোর চেষ্টা করলো, কিন্তু কোনো লাভ হয়নি। আমার এক কথা,
এই বাড়িতে প্রাচী থাকলে আমি থাকবো না, আর আমি থাকলে প্রাচী থাকতে পারবে না। মা আর কি করবে, বাধ্য হয়ে আমার কথা মেনে নিল। প্রাচীকে নিয়ে আমি কোর্টে হাজির হলাম। বিচারককে প্রাচী বলে সে সন্তান সম্ভবা। আমি বলেছিলাম এই সন্তান আমার চাই না, এটা ও মেরে ফেললেও আমার কিচ্ছু যায় আসে না, আমার শুধু ডিভোর্স চাই। বিচারক বলে এই সন্তান দুনিয়ার আসার আগে পর্যন্ত ডিভোর্স হবে না। তারপর আর কি, বাধ্য হয়ে প্রাচীকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসতে হলো। রাতে শুয়ে শুয়ে ভাবছি এই মেয়ের সাথে কি করে থাকবো। আমার মা কিছুই জানে না কেন প্রাচীকে আমি ডিভোর্স দিতে চাই। মা শুধু এটাই জানে প্রাচীকে আমার ভালো লাগে না। আমার চিন্তা ভাবনা একটাই, বাচ্চা যত তাড়াতাড়ি দুনিয়ায় আসবে তত তাড়াতাড়ি ডিভোর্স। আজ অনেক দিন অফিসেও যাইনি। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ল্যাপটপ নিয়ে বসলাম, তখনই প্রাচী এসে বলল তোমাকে কি নাস্তা দেব? কোনো অসতী নারীর হাতে খাবার খেতে আমি চাই না। আমার কথা শুনেই প্রাচীর মুখটা মলিন হয়ে গেল। আচ্ছা, তোমার বোন দিয়ে যাবে, খেয়ে নিও। প্রাচী চলে গেল। আমি বসে অফিসের কাজ করছি, তখনই ছোট বোন তানহা আসলো নাস্তা নিয়ে। আমার সামনে এসেই বলল ভাইয়া নাস্তা খাও। আর ভাবি কাঁদছে কেন জানি না, এবার এখান থেকে যা। তানহা চুপচাপ চলে গেল। আমি নাস্তা করে বাসা থেকে বের হয়ে চলে আসলাম বাস স্টপে। আজ আমার পুরনো দুই বন্ধু আসছে শহর থেকে। গত বছরে পড়াশোনা শেষ করে তারা শহরে চাকরি নেয়। বাস স্টপে দুই বন্ধু সুমন ও রানা, তাদের সাথে দেখা করলাম। ভাবিকে আনলি না যে? রানার কথা শেষ হতেই সুমন বলল আরে বউকে লুকিয়ে রাখবে তাই হয়তো আনেনি। আমি মুচকি হেসে বললাম এসব বাদ দে, বিকেলে আমাদের বাসায় আসলেই দেখতে পাবি। আমি সুমন রানাকে বিদায় দিয়ে বাসায় চলে আসলাম। বাসায় ফিরতে দুপুর হয়ে গেল। বাসায় আসার সময় ভালো করে বাজার করে আনলাম। আজ যে এতদিন পর বন্ধুরা আসছে আমাদের বাসায়। মা ভালো করে রান্না করলো সুমন আর রানার জন্য। মায়ের হাতের রান্না অনেক পছন্দ দুটোর। ছোটবেলা থেকেই আসা যাওয়া আমাদের বাড়িতে, আর তিনজনে একসাথে খাওয়া ঘোরা, তাই আমাদের এত মিল। বিকেল হতেই রানা সুমন চলে আসলো আমাদের বাসায়। দুজনেই আমার রুমে গিয়ে বসলো। কই রে, ভাবিকে তো দেখছি না। রানার কথা শুনে আমি কিছু বলতে যাব, তার আগেই সুমন বলে এতদিন একটা পিকও দিলি না, বললি সামনে এসে দেখতে, এখন ভাবি কই? আমি দুজনকে শান্ত করতে বললাম, এখনই তো আসবে তোদের খাবার দিতে। কিছুক্ষণ তিনজন বসে গল্প করলাম। হঠাৎ প্রাচী আসলো খাবার দিতে। প্রাচী অনেক পরিপাটি করে সাজ করেছে, যদিও প্রাচী এমনিতেই অনেক সুন্দর। প্রাচীকে দেখে দুজনেই অবাক হয়ে তাকিয়ে আছে। সুমন প্রশ্ন চোখে তাকিয়ে আছে আমার মুখে, যেন সে ভূত দেখেছে। ভাইয়া আপনারা কেমন আছেন? প্রাচীর কথা শুনে সুমন ঘাবড়ে গেল। আমার দিকে তাকিয়ে বলল আমরা ভালো আছি, আপনি? সুমনের মুখ দিয়ে আর কোনো শব্দ বের হচ্ছে না। সুমন রানাকে ইশারা করে বলে ইথান আজ আমরা যাই। আমি ওদের এমন ব্যবহার দেখে অবাক চোখে বললাম কি রে, খাবি না? এখন খিদে নেই, অন্য একদিন আসবো। প্রাচী আমাদের কথা শুনে বলল এত কষ্ট করে মা রান্না করলো আর আপনারা না খেয়েই চলে যাবেন? সুমন রানাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। সুমন নীরব হয়ে হাঁটছে, কোনো কথা নেই। তা দেখে রানা বলল কি রে, আমাকে নিয়ে চলে আসলি যে? এমনি। এমনি কেন, কি হয়েছে আমাকে বল। ইথানের বিয়ের সপ্তাহখানেক আগে পাশের এলাকায় গিয়েছিলাম ইথানের সাথে। কিছু দূর যাওয়ার পর দেখলাম একটা মেয়ে আসছে। অন্ধকার আর মানুষের চলাচল একদম কম। দুজনে মুখ ঢেকে এগিয়ে গেলাম। দেখলাম মেয়েটা একা, দেখতেও অনেক সুন্দর। সেদিন ইথান মেয়েটাকে ধর্ষণ করেছিল, আর ধর্ষণ করতে আমি ইথানকে সাহায্য করেছিলাম। সুমনের সব কথা শুনে রানা বলল তো কি হয়েছে এখন? এই ঘটনা বলার জন্য তুই নিয়ে চলে আসলি আমাকে? সেদিনের মেয়েটা আর কেউ না, ইথানের বউ। কি, ইথান ধর্ষণ করে আবার ওই মেয়েকেই বিয়ে করেছে? আরে ও তো দেখেনি মেয়েটিকে, তাই হয়তো বিয়ে করে নিয়েছে। তাহলে ইথানের বউ তোকে বা ইথানকে কেন চিনল না? মুখ ঢাকা ছিল সেদিন। এত কথা বাদ দে, ইথানকে এসব বলিস না, বললে হয়তো ইথান খুব কষ্ট পাবে। তার চেয়ে এসব না জেনেই ওরা দুজনে ভালো থাক। সুমন আর রানা যে যার বাড়ি চলে গেল। কয়েকদিন বাড়িতে থেকে আবার চলে গেল শহরে।
এই কয়েকদিনে একবারও রানা বা সুমন কেউ আমাদের বাড়ি আসেনি। একদিকে আমি শুধু সময় গুনছি কখন বাচ্চা হবে আর প্রাচীকে ডিভোর্স দেব। আমি যে আর এই মেয়ের সাথে থাকতে চাই না। কয়েক মাস পরই প্রাচীর বাচ্চা হবে। তাকে হাসপাতালে নিয়ে গেলাম। সেদিন ছেলে সন্তান হলো। ছেলে সন্তানের ওপর আমার কোনো আগ্রহ নেই। প্রাচীর সামনেই ডাক্তারকে জিজ্ঞেস করলাম, ডক্টর, প্রাচী সুস্থ হতে কতদিন লাগবে? 15-16 দিন। আচ্ছা। প্রাচী অবাক চোখে তাকিয়ে রইল আমার দিকে। সে হয়তো ভাবছিল বাচ্চা হয়ে গেলে আমি আর ডিভোর্স দেব না। প্রাচী সুস্থ হয়ে গেলে প্রাচীকে বাড়ি না নিয়ে চলে গেলাম কোর্টে। প্রাচীকে যে ডিভোর্স দিতে হবে। বিচারক বলে এই বাচ্চার সকল খরচ ইথানকে দিতে হবে। এই কথা শুনে আমি বলি, আমি বাচ্চার বাপ নই, এই বাচ্চা অন্য কারোর। বিচারক জানতে চাইল এটাই প্রাচীকে ডিভোর্স দেওয়ার কারণ কিনা। আমি সেদিন বলেছিলাম আমার বউ সতী না, আর এই কারণেই ডিভোর্স দিতে চাই। আমি এই বাচ্চাও চাই না। বিচারক এবার প্রাচীর কাছে জানতে চাইল ইথানের সাথে কি থাকতে চাও? প্রাচী বলে, আমি আর কি বলবো, আমিও চাই দুজন আলাদা হয়ে যায়। দুজনের কথা শুনে বিচারক বললেন বাচ্চাকে ইথান 1 লাখ টাকা দেবে। আর প্রাচী যেহেতু নিজেই ডিভোর্স চায় তাই প্রাচীকে কোনো প্রকার জরিমানা দিতে হবে না। বিচারকের মুখে জরিমানার কথা শুনে বললাম, এই সন্তান আমি মানি না, তাই টাকাও দিতে পারবো না। বিচারক প্রাচীর দিকে তাকিয়ে বলে, প্রাচী, তুমি কি টাকা চাও বাচ্চার জন্য? প্রাচী আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলে, আমার কিছু লাগবে না। বিচারক প্রাচীর আর আমার ডিভোর্সের সকল কাগজ রেডি করে দিল। বিচারক আমার আর প্রাচীর থেকে ডিভোর্সের কাগজে স্বাক্ষর করিয়ে নিল। আমি আর প্রাচী ডিভোর্সের কাগজে স্বাক্ষর করে দিলাম। আমরা এখন আলাদা, কারোর ওপর কোনো অধিকার নেই। প্রাচী বাচ্চাটা কোলে নিয়ে কোর্ট থেকে বের হচ্ছে, যদিও আমি তার পিছনে একটু দূরে ছিলাম। প্রাচী যখনই কোর্টের বাইরে আসলো তখনই কেউ একজন বলল, প্রাচী, কেমন আছো তুমি? কথাটা শুনে পিছন ফিরেই প্রাচী অবাক। রাজীব, তুমি এখানে? একটা জমির ব্যাপারে কোর্টে আসছি। তোমার বউ কেমন আছে? রাজীব অপরাধী ভঙ্গিতে বলল, ভালো। তুমি বিয়ে করেছো তো? তা উনি কই? আছে। আমি আজ যাই। প্রাচী মাথা নিচু করে পথ চলা শুরু করলো। রাজীব অবাক চোখে দেখছে প্রাচীর পথ চলা। রাজীব ভিতরে যাওয়ার সময় ডাক দিলাম আমি, এই যে শুনুন। রাজীব দাঁড়ালো আর আমার দিকে কিছুটা এগিয়ে এসে বলে, আমাকে ডাক দিলেন যে? একটু কথা বলার ছিল। বলেন। আচ্ছা, একটু আগে যে মেয়েটার সাথে কথা বললেন তাকে আপনি চেনেন? হ্যাঁ, ও আমার পুরাতন প্রেমিকা। আমি কিছুটা অবাক হয়ে বললাম, মানে? এখন থেকে প্রায় বছর খানেক আগে আমি আর প্রাচী প্রেম করতাম। আমাদের প্রেম চলাকালীন আমার পরিবার প্রাচীর মা বাবাকে বিয়ের কথা বললে তখন প্রাচীর বাবা মা আমার কাছে বিয়ে দিতে রাজি হয়নি। আমি তখন প্রাচীকে পালিয়ে বিয়ে করার জন্য বলি, কিন্তু প্রাচী রাজি হয়নি। পরে বাধ্য হয়ে বাবা মার পছন্দ মতো বিয়ে করে ফেলি। তা হঠাৎ প্রাচীর কথা জিজ্ঞেস করলেন। প্রাচী কি আপনার পরিচিত? রাজীবের কথায় কিছুটা ঘাবড়ে গিয়ে বললাম, না, এমনি। আচ্ছা, চলি, আমার আবার কাজ আছে। বলেই রাজীব চলে গেল। রাজীব প্রাচীর পুরাতন প্রেমিক হলে প্রাচীর সাথে কি ওর কিছু ঘটেছে? এসব আর ভাবতে পারছি না। বাসায় এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। আজ থেকে অসতী কোনো মেয়ে থাকবে না আমার পাশে। অন্যদিকে প্রাচী কোর্ট থেকে বের হয়ে মা বাবার কাছে ফিরে যায়নি। প্রাচী সোজা ট্রেনে করে চলে আসলো শহরে। প্রাচীর এক চাচাতো ভাই থাকে, তাকে কল দিল স্টেশন থেকে নিয়ে যেতে। প্রাচী পৌঁছে যাওয়ার পর তার চাচাতো ভাই তাকে নিয়ে গেল বাসায়। এদিকে আমি ঘুমানোর কিছুক্ষণ পরই কল আসলো মোবাইলে, তাই ঘুম ভেঙে গেল। মোবাইল হাতে নিয়ে দেখি সুমন কল করেছে। কলটা রিসিভ করতেই সুমন বলল, কি রে বন্ধু, কি খবর? ভালো, তোর? আছি ভালোই। ভাবির কি খবর? বাচ্চা হয়েছে? হয়েছে। একটা পিক দে ভাতিজার। সুমনের কথা শুনে নিচু হয়ে বললাম, আমার কাছে ও নেই। নেই মানে? আমি প্রাচীকে ডিভোর্স দিয়ে দিয়েছি আজকে। কেন? আমি সব কিছু খুলে বলতে লাগলাম সুমনের কাছে। আমার সব কথা শুনে সুমন বলল, মনে পড়ে তোর বিয়ের সপ্তাহখানেক আগে তুই আর আমি রাতে পাশের এলাকায় গিয়েছিলাম? মনে আছে।
সেদিন তুই একটা মেয়েকে ধর্ষণ করেছিলি আর আমি তোকে ধর্ষণ করতে সাহায্য করেছিলাম, মনে পড়ে? হ্যাঁ, সব মনে আছে। সেদিনের ধর্ষিতা মেয়েটা আর কেউ না, প্রাচী ভাবেই ছিল। সুমনের এমন কথা শুনে আকাশ থেকে পড়লাম। সুমন আবার বলতে শুরু করে, সেদিন আমি যখন তোর বাসায় গেলাম ভাবিকে দেখে তো পায়ের নিচ থেকে মাটি সরে গেছিল। এই কারণেই যে তোর বাড়ি থেকে চলে এসেছিলাম, কিন্তু এখন নিজেকে ভর অপরাধী মনে হচ্ছে। সত্য কথাগুলো অনেক আগেই তোকে বলে দেওয়া উচিত ছিল, তাহলে হয়তো আজ তোদের ডিভোর্স হতো না। সুমনের কথা দিয়ে লাফ দিয়ে শুয়ে থেকে উঠে বসলাম আর বললাম, এই কথাগুলো তুই আমাকে আগে কেন বলিসনি? কি করে বলবো? সেদিন তো ভাবির গায়ে আমিও হাত দিয়েছিলাম, ভাবির গায়ে আমি স্পর্শ করেছি, এটা ভাবলে হয়তো তুই কষ্ট পেতিস, তাই বলিনি। আমি আর কিছু না বলেই কলটা কেটে দিলাম। আগে যদি এই কথাগুলো জানতাম তাহলে হয়তো বিয়ের আগে করা পাপের প্রায়শ্চিত্ত করতে পারতাম। যে করেই হোক প্রাচীকে সত্যটা বলে আবার বিয়ে করতে হবে, প্রাচীর কাছে ক্ষমা চাইতে হবে। এইসব ভাবতে ভাবতে কাপড় পরে চলে গেলাম প্রাচীর বাসায়, যেখানে প্রাচীর পরিবার থাকে। ইস, কেন যে সুমন আরও দুদিন আগে বলল না। প্রায় ঘন্টাখানেক পর চলে আসলাম প্রাচীর বাবার বাসায়। প্রাচীর মা আমাকে একা দেখে অবাক। প্রাচী কই জানতে চাইলো। আমি নিজেও অবাক হলাম তাদের কথা শুনে। আমি বললাম, সকালে ডিভোর্স হওয়ার পর প্রাচী এখানে আসেনি? প্রাচীর মা অবাক হয়ে বলে, প্রাচী এখানে আসেনি। এ কথা শুনে মাথায় আকাশ ভেঙে পড়ল। প্রাচী কোথায় যেতে পারে? সবাই প্রাচীকে এখানে সেখানে কল দিয়ে খুঁজতে শুরু করলাম। অন্যদিকে প্রাচীর দূর সম্পর্কের চাচাতো ভাই প্রাচীকে নিয়ে তার বাসায় রাখলো। প্রাচীর চাচাতো ভাই প্রাচীকে কাজ দেবে বলে কোথাও আর যেতে দেয় না। কয়েকদিন পর প্রাচীর চাচাতো ভাই প্রাচীকে বলে, প্রাচী, তোর কোলে এই ছেলে থাকলে কোনো কাজ করতে পারবি না, ছেলেটাকে আগে কোথাও রাখার জায়গা করতে হবে। প্রাচী এমন কথা শুনে বিচলিত হয়ে গেল। এইটুকু বাচ্চা কোথায় রাখবো? এতিমখানা দিয়ে দিলে তারাই দায়িত্ব নেবে, যদি কিছু হয়ে যায়। আমার পরিচিত একজন আছে, কিছু হবে না, আর তুই চাইলে প্রতি শুক্রবারে নিয়ে আসতে পারবি। আচ্ছা, তুমি রাখার ব্যবস্থা করো। কয়েকদিন পরই বাচ্চাটাকে একটা এতিমখানায় দিয়ে আসলো প্রাচী আর প্রাচীর চাচাতো ভাই। প্রাচী বাচ্চা রেখে আসতে খুব কষ্ট হচ্ছিল, তবু জীবিকার জন্য রেখে আসতেই হলো। প্রাচী বাচ্চাটাকে এতিমখানায় রেখে অনেক কষ্টে থাকতে শুরু করে। এদিকে আমি আর প্রাচীর পরিবার অনেক খুঁজেও প্রাচীকে কোথাও পেলাম না। একদিন আমার বান্ধবী সীমা আসলো আমাদের বাসায়। আমাকে অনেক বোঝায় নতুন বিয়ে করতে। সীমা দেখতে খারাপ না, তাই হয়তো মা সীমাকে পছন্দ করে ফেললো। মা সীমাকে বিয়ে করতে বলে, কিন্তু আমি না বলি। মা তারপরেও সীমার পরিবারের সাথে কথা বলে আমাদের বিয়ে ঠিক করে ফেলে। শেষমেশ বাধ্য হয়ে সীমাকে বিয়ে করি। বাসর রাতে সীমা বলে, আমি সেই কলেজ থেকেই তোমাকে পছন্দ করি। আমার বিয়ে হয়ে গেছে, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমার একটাই চিন্তা, প্রাচীর কাছে ক্ষমা চেয়ে নেওয়া। সীমা আর আমি ভালোই আছি, জীবনও ভালোই চলছে। অন্যদিকে প্রাচীকে তার চাচাতো ভাই কাজের কথা বলে নিয়ে গেল একটা লোকের কাছে আর বলল, এই নেন, যার কথা বলছিলাম। লোকটা প্রাচীকে পা থেকে মাথা পর্যন্ত দেখে বলল, এই নাও টাকা, গুনে দেখো। প্রাচীর ওদের কথা শুনে অবাক কণ্ঠে বলল, কিসের টাকা? কিছু না, পুরো 1 লাখ আছে, গেলাম সাহেব। প্রাচীর চাচাতো ভাই চলে গেল টাকা নিয়ে। প্রাচী জানতে চাইল কেন টাকা নিচ্ছে, কিন্তু কিছু না বলেই প্রাচীর চাচাতো ভাই চলে গেল। যখনই প্রাচী আসতে চাইছিল তখন একটা লোক জোর করে ধরে প্রাচীকে একটা রুমে আটকে দিল। প্রাচীর আর বুঝতে বাকি রইল না যে তাকে বিক্রি করে দিয়েছে। প্রাচীর একটা রুমে আটকিয়ে রাখার পর রাতে প্রাচীর রুমে একটা লোক আসলো। কে আপনি? আমাকে ছেড়ে দেন। প্রাচীর কথা শুনে লোকটা বলে, আজ সারা রাতের জন্য তুমি আমার। কি? লোকটা প্রাচীর সাথে জোর করে শারীরিক সম্পর্ক করলো। সকাল হতেই লোকটা চলে গেল, কিন্তু প্রাচী ওই রুমেই বন্দি। প্রাচীর রুমে সকল কিছুই আছে। প্রাচীকে সময় মতন খাবার দিল, সারাদিন বিরতি দিল। রাতে হয়তো আবার কোনো জানোয়ার আসবে। সন্ধ্যা হতেই প্রাচী বুঝলো দরজায় কেউ আসছে। ভিতরে একটা লোক ঢুকলো। প্রাচী লোকটাকে দেখে থমকে গেল। লোকটা প্রাচীকে দেখে বলল, শেষ পর্যন্ত পতিতা? রাজীবের মুখে এমন কথা শুনে প্রাচী মাথা নিচু করে বসে রইল।
প্রাচী কাছে প্রশ্নের কোনো উত্তর নেই। এখানে তো ভাগ্য টেনে এনেছে। প্রাচীর নীরবতা দেখে রাজীব বলে, এখানে কি করতে আসলে? যেদিন কোর্টে দেখা হয়েছিল সেদিন আমার ডিভোর্স হয়ে গেছিল। তারপরে এই শহরে এসেছিলাম এক মুঠো ছাই আঁকলে ধরে বাঁচতে, কিন্তু ভাগ্য এখানে আমাকে বিক্রি করে দিল। রাজীব প্রাচীর কথা শুনে বিছানায় প্রাচীর কাছে গিয়ে বসলো আর বলল, চলো শুরু করি। পুরাতন সেই জিনিস আবার কখনো ফিরে পাবো ভাবতেই পারছি না। এই তোমার আসল রূপ? তুমি না আমাকে ভালোবাসতে? সারা রাতের জন্য টাকা দিয়েছি, টাকা উসুল না করে ছেড়ে দেব? প্রাচী অসহায় চোখে তাকিয়ে আছে রাজীবের দিকে। রাজীব প্রাচীর সাথে জোর করেই শারীরিক সম্পর্ক করলো। সকাল হতেই প্রাচীর নিথর দেহ ফেলে চলে গেল রাজীব। প্রাচীর শরীরে যেন কোনো শক্তি নেই। এভাবেই চলছে প্রাচীর পতিতালয়ের জীবন। শেষ পর্যন্ত প্রাচীর কি হলো এটা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।